দর্শক আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত আয়োজন নিটোল টাটা টেবিল টক অনুষ্ঠান। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, ছাত্র জনতার বিপ্লব বা অভ্যুত্থানের পরেই এখন রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারটি কাজ করছে, তারা আমাদের যে গণতান্ত্রিক যে মর্যাদা কিংবা যে ঐতিহ্য কিংবা যে বৈশিষ্ট্য সেটিকে পুনরুদ্ধার করার লক্ষ্যে তারা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সংস্কার নিয়ে আসা, পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধারের কে সামনে রেখে যে আয়োজনগুলো হচ্ছে, সে আয়োজনে ছাত্র জনতা থেকে শুরু করে সকলেরই সমর্থন রয়েছে। কারণ যেভাবে দেশ চলছিল সেই জায়গা থেকে এক ধরনের পুনরুদ্ধার প্রয়োজন, নতুন পরিস্থিতির প্রয়োজন, যে পরিস্থিতিতে সকলেরই অধিকার, মর্যাদা, তার কর্মের নিশ্চয়তা, সুস্থ স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার থাকবে। এর পাশাপাশি আমাদের শিক্ষা অঙ্গন এবং একই সাথে অন্যতম একটি আস্থার জায়গা বিচারালয় নিয়েও নানা ধরনের মন্তব্য বলা যেতে পারে, কিংবা ভিন্ন ভিন্ন ধরনের পরিস্থিতির আমরা এখন প্রতিনিয়ত গণমাধ্যমে লক্ষ্য করছি। যে পরিস্থিতিগুলো অতীতে যে সরকার ছিল তারা সবসময় অস্বীকার করেছে, কিন্তু আজকে সেটি গণমাধ্যমের নানা সংবাদের মাধ্যমে বা প্রেক্ষাপটে সেটি কিন্তু সত্য হিসেবেই সেটি প্রমাণিত হয়েছে, এবং সেক্ষেত্রেও এক ধরনের সংস্কার প্রয়োজন। পাশাপাশি এই সময় এসে রাজনীতি, অর্থনীতি কিংবা সাংস্কৃতিক যে প্রেক্ষাপট, যা কিছুই বলি না কেন, সব কিছুরই মূল লক্ষ্য রাষ্ট্র সংস্কার। এবং যেভাবে একটি রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশকে তার নাগরিকরা যেভাবে কল্পনা করে, সেই রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলেরই করণীয় রয়েছে। নাগরিক দায়বদ্ধতা বা দায়িত্বের জায়গা থেকে সবাই যার যার সেই দায়িত্ব অত্যন্ত সততা, জবাবদিহিতার সাথে পালন করবে। এমন একটি প্রেক্ষাপট থেকেই আজকের আলোচনা। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতি। সম্মানিত আলোচকরা এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন আলোচনা শুরু করার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমার ডান দিকে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শিক্ষক সমন্বয়ক অধ্যাপক কামরুল হাসান, এবং মাঝখানে আছেন সাবেক মহানগর পাবলিক প্রসিকিউটর এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজি। আপনাদের দুইজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, এটিও আপনাদেরকে জানিয়ে রাখি, আরও একজন সম্মানিত আলোচক তিনি স্টুডিওতে উপস্থিত হবেন, আলোচনায় অংশ নেবেন। তিনি অংশ নিলে তার সাথে আপনাদের পরিচয় এবং তার আলোচনা আমরা শুনব। যাচ্ছে আলোচনায়। আজকের আলোচনার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতি। অধ্যাপক কামরুল হাসান স্যার, আপনার কাছে আসতে চাই। যে লক্ষ্য কিংবা যে কারণে বা যে উদ্দেশ্যে এই ছাত্র শিক্ষক জনতার যে আন্দোলন, সেই জায়গা থেকে মূল লক্ষ্যটাই হলো সংস্কারের যে প্রশ্ন, সেই প্রশ্নে আমাদের যে রাজনীতিও তো এই সংস্কারগুলো করবে, এটাই তো আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু সেক্ষেত্রে তো আমরা সবসময় বিগত 16 বছর বা বিগত সরকারের সময় একটা ভিন্ন ধরনের পরিস্থিতি দেখছি। শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, আমার শ্রদ্ধেয় সহ-আলোচক এবং যারা শুনছেন। দেখুন, আমিও ভাবছিলাম শুরু করবার আগে, আজ থেকে 2 মাস আগে আমরা কোন পরিস্থিতিতে ছিলাম, এখন কোথায় আছি। যখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে দীর্ঘ সময় ছিল এবং অনেক সুযোগ পেয়েছে, তারা যে কাজটি করেছে সেটা হচ্ছে রাজনীতিকে বাদ দিয়ে ক্ষমতাকে আঁকড়ে ধরেছে, এবং ক্ষমতা যাওয়ার পর বাদবাকি আর কিছু রইল না। যেহেতু আর যদি রাজনীতি ক্ষমতা দুটো একসঙ্গে থাকতো, ক্ষমতা হালারের রাজনীতি থাকে, এবং এটাই তো স্বাভাবিক। পৃথিবীর সব সভ্য দেশে যেখানে গণতন্ত্রের চর্চা আছে, ক্ষমতা থেকে যাওয়ার পর পুনর্বার জনসম্পৃক্ততা তৈরি করে, ইশতেহার পরিবর্তন করে, মানুষের আস্থা অর্জন করে আবারও তো সরকারে আসে। কিন্তু আমরা অসম্ভব বাজে একটা পরিস্থিতি দেখলাম যে একটা দল, একটা দেশ, একটা বিশাল সমর্থক গোষ্ঠীকে প্রায় ধ্বংস করে এই কর্তৃত্ববাদী সরকার সব শেষ করে দিল। এমন একটি পরিস্থিতিতে দেখুন, ডক্টর ইউনূস এসেছেন। ইউনূস স্যার এমন একজন মানুষ যিনি আসলে দায়িত্ব পালন করবার কথা নয়। আমাদের ছাত্র জনতার অনুরোধে তিনি এসছেন একটা বিশেষ পরিস্থিতিতে, কিন্তু এত সর্বস্তরে তো বিশৃঙ্খলা। এখন আপনি কোথায় যাবেন? আপনি যদি নির্বাচন কমিশনে যান, বিচার বিভাগে যান, জনপ্রশাসনে যান, আইন শৃঙ্খলা রক্ষার কথা বলুন আর গণমাধ্যমের সংস্কার বলুন, সবগুলো জিনিস তার হাতে পড়েছে। অথচ সরকারটি হচ্ছে অন্তর্বর্তীকালীন। সেই জন্য অবাধ এবং একটা সুষ্ঠু নির্বাচন দীর্ঘ সময়ের দাবি আমাদের, আমরা সকলেই সেটা চাই।
কিন্তু এই সংস্কার এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এই দুটোই দেবার দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে পড়েছে। এই কাজটি খুব ছোট নয় এবং সবগুলো কাজ করাও সম্ভব নয়, কিন্তু একটা উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব যদি যারা সম্পৃক্ত আছি, যারা যেই কোমলমতি শিক্ষার্থীরা। কিন্তু মানুষের তো প্রত্যাশা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সংস্কারের জায়গাটি নিশ্চিত হবে। আমি আপনার সঙ্গে একমত, কিন্তু একই সঙ্গে আমি আরেকটি বিষয় বলতে চাই। শিক্ষার্থীদের এই বৈষম্য বিরোধী আন্দোলন, বাংলাদেশের সকল বৈষম্য দূর করবার যে চেষ্টাটা ছিল, সেখানে কিন্তু জনসম্পৃক্ততা ছিল। এবং যে কোনো আন্দোলনে, যেমন বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে, ৬২-৬৩ দল নিয়ে অহিংস আন্দোলনও করেছে, অনেক চেষ্টাও করেছে, কিন্তু তারপরে সফলতা আসেনি। কিভাবে পরবর্তীতে তাদের এই তৈরি করা একটা প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের আন্দোলনটা সফল হওয়ার কারণ হচ্ছে মধ্যবিত্ত একটা শ্রেণী, যারা আসলে নিজেরা কোনো ঝামেলায় যেতে চায় না। সেই মধ্যবিত্ত শ্রেণী যারা পণ্যেই বিরক্ত হলে একটা কিছুতে সম্পৃক্ত হয় নিজের জানমালের বাইরে। তাদের সন্তান একটা ন্যায্য দাবিতে রাস্তায় আন্দোলন করছে, ঘরে বসে খেলাধুলা করছে, হেলিকপ্টার থেকে গুলি এসে তাদের প্রাণ কেড়ে নিচ্ছে, অথবা রাস্তায় ন্যায্য আন্দোলনে অকাতরে প্রাণ হারাচ্ছে, তারাও সম্পৃক্ত হয়েছে। ফলে এরকম একটা জুলুম নির্যাতন কতটা অগণতান্ত্রিক হলে, কতটা অগণতান্ত্রিক, সেই কারণে আমার মনে হচ্ছে যে এটার মাধ্যমে যেই সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার, একটা গণসমর্থন যেহেতু আছে, ফলে একটা ভরসা সংস্কারের। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক কামরুল হাসান স্যার। আরও আলোচনা শুনবো। অ্যাডভোকেট হাসানুল হক সমাজীবী, আপনার কাছে আসতে চাই যে আমাদের অধ্যাপক কামরুল হাসান স্যার আলোচনায় বলছিলাম, আমি শুরুতে উল্লেখ করেছি যে বিচারালয় যেটি আস্থার জায়গা, আমরা অতীতেও দেখেছি যে দলমত নির্বিশেষে সেটিকে সাধারণ মানুষের আস্থার জায়গায় রাখা, কিন্তু সর্বশেষ যারা ক্ষমতায় ছিলেন সেই জায়গাটি নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তৈরি হলো, কিন্তু এই আস্থার জায়গাটা যে নষ্ট করা কিংবা সেটিকে সেখানে এই অভিযোগটি ছিল যে দলীয়ভাবে পরিচালনা করার যে অভিযোগ, সেই জায়গাতে সংস্কারের প্রশ্ন যদি শুনতে চাই আপনার কাছ থেকে, কিভাবে সেটি পুনরুদ্ধার বলুন অথবা সেই সংস্কারের কাজটি কিভাবে শুরু করা যায়? ধন্যবাদ। প্রথমেই বলা প্রয়োজন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অভূতপূর্ব যে বিজয়, সেটা সত্যি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত, এবং এটি ব্যাপকভাবে একটা উদাহরণ সৃষ্টি করেছে বিশ্বের মানচিত্রে। যে সমস্ত শিক্ষার্থীরা এই বিগত আন্দোলনে আত্মত্যাগ করেছেন, যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, সকলের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দিন সে দোয়াও করি। ইতিপূর্বে আমরা যে জুডিশিয়ারি দেখেছি, সেই জুডিশিয়ারিটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ছিল না, অর্থাৎ মেধার ভিত্তিতে নিয়োগ ছিল না। একজন বিজ্ঞ বিচারকের ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল বিভিন্ন কারণে, রাজনৈতিক চাপ, রাজনৈতিক হস্তক্ষেপ। আজকে আমি বলবো যে সেই দিক থেকে এখন বিচার বিভাগ চাপমুক্ত হয়েছে। প্রথমত আমি এই অন্তর্বর্তী সরকারের যারা মুখপাত্র, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে আমি স্যালুট করি যে প্রথমে আমরা দেখলাম যে আমাদের মাননীয় প্রধান বিচারপতির নিয়োগ, আপনারা জেনে খুশি হবেন, সমসাময়িক কালে এত মেধাসম্পন্ন, বিচক্ষণ, সৎ, নির্ভীক, এই ধরনের যোগ্যতা সম্পন্ন মাননীয় প্রধান বিচারপতি বিচারালয় আমরা পাই নাই। এবং আমি বিনয়ের সাথে অনুরোধ করব, নিয়োগকারী কর্তৃপক্ষ অন্তত জুডিশিয়ারির সাথে যারা রিলেটেড, যুক্ত, বিশেষ করে জাজেস
প্রসিকিউটরস এবং অন্যান্য যে স্টেক হোল্ডার্সগুলো আছেন, প্রতিটা ক্ষেত্রেই যেন মেধার এবং যোগ্যতার ভিত্তিতে যেন নিয়োগ হয়, যাতে আইনি ন্যায্যতা বজায় মানুষ থাকে। পায়, এবং কোনো রাজনৈতিক বিবেচনায় নয়, কোনো রাজনৈতিক বিবেচনায় নয়। সেই বিবেচনাটা হতে হবে যোগ্যতার ভিত্তিতে। যদি এই মানদণ্ডে আপনি কাউকে নিয়োগ করেন, সেই ক্ষেত্রে আমি আশাবাদী যে মানুষ, ভুক্তভোগী, লিটিগ্যান্ট ন্যায় বিচার পাবে। মানে এই জায়গাতে আপনি বলছিলেন যে আসলে দীর্ঘদিন পর বিচারালয় চাপ মুক্ত হয়েছে, তো তার প্রেক্ষাপটে আপনার কাছে আমার জানার ইচ্ছা অথবা যেটি প্রশ্ন সেটি হচ্ছে এই ধারাবাহিকতা বজায় যাতে থাকে সব সময়, সেক্ষেত্রে করণীয় জায়গাটা কি হতে পারে? এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের মৌলিক দায়িত্ব হচ্ছে এই মন্ত্রণালয়ের, অর্থাৎ বিচারের সাথে, আইন এবং বিচারের সাথে সম্পৃক্ত যে মন্ত্রণালয় রয়েছে, সেখানে দায়িত্বে যারা আছেন, সেই ক্ষেত্রে তাদেরকে নিরপেক্ষভাবে ডাটা কালেক্ট করে যোগ্যতার ভিত্তিতে, সেটা জাজেস হোক, সেটা প্রসিকিউশন টিম হোক, অথবা অন্য কোনো স্টেক হোল্ডার্স হোক, অর্থাৎ সেই ক্ষেত্রে তাদেরকে যোগ্য সম্পন্ন ব্যক্তিকে সেখানে নিয়োগ করতে হবে। তা না হলে জুডিশিয়ারি আবারও কলাপস করবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো, ইতিপূর্বে আমরা দেখেছি সেখানে জুডিশিয়ারি ডিপার্টমেন্টটা ছিল দুর্নীতিগ্রস্ত, অর্থাৎ দুর্নীতির একটা আখড়া। আমরা সবাই জানি যে মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য যখন আদালতে যায় এবং সেই আদালতে গিয়ে যখন ভিন্ন কোনো সুর শোনে, সেটা কখনো বিচার আদালতের প্রতি বা আদালতের প্রতি মানুষের সম্মান, সেটা আমাদের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মর্যাদার সাথে কখনোই যায় না, কখনো যায় না, এবং সেটা আমাদের খেয়াল রাখতে। জি, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট এহসানুল হক সমাজি। আরও আলোচনা শুনবো অধ্যাপক কামরুল হাসান স্যার। আসতে চাই যে আসলে আমাদের এই শিক্ষা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের বা আমাদের শিক্ষার যে কোনো পর্যায়ের শিক্ষার বিষয়টি নিয়ে যদি প্রশ্নটি রাখি, যা আমার যিনি সম্মানিত যিনি শিক্ষা উপদেষ্টা হিসেবে কাজ করছেন, তিনি বলছেন যে অনেক প্রকল্প যেগুলো ঠিকাদার বা রাজনৈতিক প্রয়োজনে নেওয়া হয়েছে, সেগুলো যদি উপযুক্ত না হয় সেগুলোকে বাদ দেওয়ার প্রশ্ন। এখন শিক্ষা যেখানে একটি জাতির মানে ভিত্তি তৈরি করবে, সেখানেও যদি কাউকে খুশি করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়, তখন আসলে যে অবস্থা দাঁড়ায়, সেখান থেকে সংস্কারের প্রেক্ষাপট অথবা একটা আমূল যে পরিবর্তনের বিষয়, আপনি তো শিক্ষাবিদ, শিক্ষা নিয়ে কাজ করছেন, করণীয় জায়গাগুলো কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ শিক্ষার্থীরা এবার যে আন্দোলনটি করেছে, মুক্তি সংগ্রাম যেটাকে আমরা বলছি, তাদের কিন্তু এক ধরনের ত্যাগ নয়, এটা সর্বোচ্চ ত্যাগ আমি বলবো। অনেকেই প্রাণ দিয়েছেন এবং আজ প্রায় 1.5 মাস 36 দিনের যেই একেবারেই 7/24 তাদের যে ইনভলভমেন্ট, শুধু সেটা নয়, দীর্ঘ সময় ধরে তারা সংগ্রাম করে যাচ্ছে বিভিন্ন পর্যায়ে। তাদের শিক্ষা কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা এই জায়গাটায় তারা অনেক ছাড় দিয়ে কিন্তু কাজটা করেছেন। ফলে অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের শিক্ষার্থীদের যেটুকু ক্ষতি হয়েছে সেটা পূরণ করার সর্বাধিক গুরুত্ব পাওয়া উচিত। 2, একটা দেখুন, আমি যেটা বলছি যে আসলে সরকার যদি মাথায় পছন্দ হলে যা হয়, এটা তো সবাই আমরা জানি যে শহরে আগুন লাগলে দেবালয় তো এড়ায় না। মানে এরকম একটা ঐতিহ্য পূজা এবং ফ্যাসিবাদী একটি সরকার দীর্ঘ সময় কি না করেছে, টাকা পাচার থেকে শুরু করে সময় পুরো চলে যাবে তালিকা বললে, সেখানে সবচেয়ে বড় ক্ষতি যে কাজটা করেছে সেটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করবার যে পরিকল্পনাটা, সেখানে ক্ষতিগ্রস্ত করেছে। দেখুন, তথ্যভিত্তিক ইতিহাস তৈরি হয়নি। আমি বলছি যে আমাদের এই মুক্তি সংগ্রামে যিনি এত বড় নেতৃত্ব দিয়েছেন, যার এত অবদান, প্রত্যেকেই প্রজেক্ট নিয়েছে, 1 লক্ষ প্রজেক্ট আছে শুধু তার নামে। কিন্তু আমাদের এই নতুন প্রজন্মের মানুষের অন্তরে স্পর্শ করতে পেরেছে। আপনারা বলছেন যে আসলে চেতনা বাণিজ্য হয়েছে। সেই জন্য এই যে গোষ্ঠী আছে যারা আমাদের এই ইতিহাসকে আসলে এই যে ঐতিহ্য পূজা আমি এটাকে বলি, এবং এই ধরনের তোষামোদী এবং এই সব কিছু আসলে সরকারের উপরের পর্যায়ে তাদের এই প্রত্যাশা পূরণ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা শিক্ষা, তাদের যোগ্যতা সব কিছু বিসর্জন দিয়ে তোষামোদ করাকে একমাত্র বিষয় মনে করেছে। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে
এমন প্রশাসন এসছে যারা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দলীয় বিবেচনায় শিক্ষক দিয়ে বিশ্ববিদ্যালয় শেষ করেছে, শিক্ষার্থীদের প্রত্যাশার জায়গা ধ্বংস করেছে। আপনার বিশ্ববিদ্যালয়ে আপনি দেখুন যে শুধু একটা উদাহরণই যথেষ্ট, যেই প্রভাষক নিয়োগ হয়েছে, আমরা সর্বশেষ আমি প্রায়ই বলি সিন্ডিকেট নির্বাচনে একজন প্রার্থীকে পেয়েছে সাদা দল, রাজনীতি থাকবে কি থাকবে না সেটা ভিন্ন তর্ক। যেহেতু আমাদের সেই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আমাদের আইনে এই বিষয়টি আমাদের অধিকার দেওয়া আছে, দেখা যাচ্ছে যে একজন প্রার্থী খুঁজে পায়নি, তাহলে এই 500 লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলুন তো একটি রাজনৈতিক আদর্শের সবাই মেধাবী, এটা কি হয়? তার মানে কারা নিয়োগ দিয়েছে এবং কাদের বঞ্চিত করেছে? নিয়োগ দিয়েছে হচ্ছে অনুগত, অযোগ্য এবং সরকারের ইচ্ছা পূরণ করবে এরকম একটি টিম। আর যাদের নিয়োগ দিয়েছে তাদেরকে আমি দোষী করি না, কারণ তারা তো আসলে এই সুবিধাটা পাওয়ার চেষ্টা করবে। সবাই নিয়োগ পেতে চাইবে, সে তো এটা তো তাদেরকে দোষ দিলে হবে না। আপনি যখন প্রশাসনে থাকবেন এটা ন্যায্যতা আপনার নিয়মের জায়গাটি। সেই জন্য আমি বলি যে শিক্ষা প্রতিষ্ঠানে এখন যে কাজটা করতে হবে, প্রথমত আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যে কথাটা বলতে চায়, আমরা একটা সৎ, মেধাবী এবং ন্যায্যতা প্রতিষ্ঠিত করবে এরকম একজন মানুষ চাই। দেখুন অনেকেই বলে প্রশাসনে যারা আসবেন তারা সেই ন্যায্যতা করবে, কিন্তু অনেকের আবার এই বয়ানটি আছে যে নিরপেক্ষ লোক হলেই হবে। আমি এই জায়গাটা একটু ভিন্নমত পোষণ করি, কারণ নিরপেক্ষ অনেক চোর ডাকাতও খুঁজে পাওয়া যাবে যারা বলবে আমি কোনো দল করি না। অনেক সরকারি কর্মকর্তা আছে, সবাইকে বলছি না, তারা বলছে আমরা কাউকে সমর্থন করি না, শুধু সমর্থন করে সাংগঠনিক ভিত্তির জায়গাটিও নিশ্চয়ই আপনি বলবেন যে যিনি নিয়োগ পাবেন তার সাংগঠনিক যে সক্ষমতার প্রশ্ন। এই বিষয়টা আসলে সাংগঠনিক কোনো রাজনৈতিক না, প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে এই জায়গাটা বলতে চাই যে শিক্ষার্থীদের, আমরা যারা কোমলমতি শিক্ষার্থী, তাদের সক্ষমতার জায়গাটায় আমি অবাক হয়েছি যে তারা এত বেশি মানে চেতনায় উজ্জীবিত প্রকৃত অর্থেই। যেমন তারা ছোট বাচ্চা, প্যান্ট শার্ট পরতে পারে না, বাবা মার সাহায্য নিচ্ছে, কিন্তু বন্দুকের সামনে দাঁড়িয়ে যাচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। এরকম চেতনা ধারণ করা, প্রাণ বাজি রেখে যারা কাজ করছে, যদি সত্যিকার অর্থে আপনি পরিবর্তন চান, এদের পরামর্শ খুবই এবং তারাই জানে যে সকল পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতার জায়গাটি কারা ধারণ করে এবং কারা চেতনা লালন করে। তারা বয়সে তরুণ হলেও তার জানাশোনা কিন্তু অল্প নয়, অনেক বিস্তর, সাংঘাতিক। মানে ডিজিটাল সময় সুতরাং এটা এই সময়ের বৈশিষ্ট্য, এবং তারা তথ্য প্রযুক্তি থেকে শুরু করে সবকিছু তাদের হাতের মধ্যে, এবং তারা সবকিছুই তারা জানে এবং তারা বোঝে। এবং আমরা একটা বিরতিতে যাব। অ্যাডভোকেট এহসানুল হক সমাজী ভাই, আপনার কাছে প্রশ্নটি রেখে যে আপনি শুরুর দিকে আলোচনায় বলছিলেন যে আসলে যে আন্দোলন বা গণঅভ্যুত্থান বা বিপ্লবটি হলো সেটি আন্তর্জাতিকভাবেও সমাদৃত হয়েছে, যারা গণতন্ত্রের প্রেমী মানুষ তাদের কাছে একটি গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু আমাদের এই অবস্থাটি নিয়েও কোনো রাষ্ট্র নানাভাবে কথা বলতে চায় বা কথা বলছেন, তাদের গণমাধ্যমও নানা ধরনের প্রসঙ্গগুলো আছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রসঙ্গই আমি বলছি। সেই জায়গাতেও আমাদের যে কূটনৈতিক যে লড়াইয়ের যে প্রসঙ্গ, আপনি আইন অঙ্গনের মানুষ, কিন্তু নিশ্চয়ই একজন দেশপ্রেমী হিসেবে সেই বিষয়গুলো আপনাকে নাড়া দেয় কীভাবে সেই লড়াইটা হতে পারে। এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন নিটোল টাটা টেবিল টক অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নিটোল টাটা টেবিল টক অনুষ্ঠানের সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতি, সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। শুরুতে যেমনটি বলে রাখা যে আরও একজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে যুক্ত হবেন, তবে স্টুডিওতে তিনি যুক্ত হতে পারেননি, তিনি অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তাকে স্বাগত জানাচ্ছি। পরিচিত মুখ, আপনারা সবাই চিনেন, তারপরও আলোচনার খাতিরে পরিচয় করে দিয়েছি। বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, একসময় সাবেক ছাত্রনেতা শাম্মী আক্তার। শাম্মী আক্তার, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে আলোচনাটি আমাদের স্টুডিওতে দুইজন সম্মানিত আলোচক করছিলেন, যে আসলে পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতি কিংবা আমাদের অর্থনীতি যেভাবে আমরা চিন্তা করি, সব কিছুরই মূল লক্ষ্য রাষ্ট্রের যে পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার, আমাদের সংস্কার, এমন একটি বাংলাদেশ তৈরি করা যে বাংলাদেশটি আসলে প্রতিজন নাগরিকের তার জীবনমান পরিবর্তন করবে। এই আলোচনাটি হচ্ছিল। সেই জায়গা থেকে আপনি ছাত্র রাজনীতি করেছেন, সংসদে আপনি সংসদ সদস্য হয়েছেন, এবং এই সময় এসে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে বিষয়গুলোকে রাজনীতি অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে ধারণ করা উচিত এবং সহযোগিতার যে প্রশ্ন, সেই বিষয়টিকে সামনে রেখেই আপনার আলোচনা শুনতে চাই। শাম্মী আক্তার। জি, ধন্যবাদ আপনাকে আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে এশিয়ান টিভির সকল দর্শক শ্রোতাকেও জানাই অনেক ধন্যবাদ।
দেখুন, পরিবর্তন তো মানুষ চায় বলেই তো একটা পরিবর্তন ঘটেছে, তাই না? এখন সংস্কারের বিষয়ে যেটি আপনি বলতে চাচ্ছিলেন, সংস্কার তো অবশ্যই প্রয়োজন, কারণ এই সরকার, আপনি জানেন যে যে সরকারটি ইতিমধ্যে মানে পতন ঘটেছে, যে সরকারটির 17 বছরের যে ফ্যাসিস্ট রেজিমকে ছাত্র জনতার অভূতপূর্ব আন্দোলনের মধ্য দিয়ে আমরা বিদায় জানিয়েছি এবং তাদের অনিবার্য পতন ঘটেছে। সেই পতনের মধ্য দিয়ে এটাই প্রমাণ হয়েছে যে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। রাষ্ট্র কাঠামোতে রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে আপনি যদি ধরেন, সেটা এডুকেশন হতে পারে, সেটা হেলথ হতে পারে, সেটা আপনার অর্থনীতি হতে পারে, তো যেই দিকেই যান না কেন প্রতিটা সেক্টরকে তারা আপাদমস্তক লুণ্ঠন করেছে, ধ্বংস করেছে। এই যে অবাধ লুটপাটের এই যে গত 17 বছরে যে লুটপাট তারা করেছে, সেই লুটপাটের নানান খবর কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে অনেক সচিবের বাসা তল্লাশি করা হচ্ছে এবং সাবেক সেনা কর্মকর্তার বাসায় তল্লাশি করা হয়েছে। সেখানে 932 কোটি টাকা উদ্ধার করা হয়েছে তার বাসা থেকে, যে জিয়াউল হাসানের বাসা থেকে। এই যে অবাধ লুটপাট, এই লুণ্ঠন, এবং আমরা দেখেছি যে রূপপুর কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে সাবেক প্রধানমন্ত্রী এবং তার ছেলে এবং তার যে বোনের মেয়ে টিউলিপ, তারা তিনজনে মিলে যে 500 কোটি টাকা সেখান থেকে তারা তছরূপ করেছে, কমিশন খেয়েছে। এই যে অবাধ লুণ্ঠন, সেই জায়গা থেকে আমাদেরকে পুনরুদ্ধার হতে হবে এবং সেটা করতে গেলে তো আপনাকে সংস্কার করতেই হবে। সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ যেন সকলের বসবাসযোগ্য হয়, মানুষ যেন তার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিটা পায়। যেটা দেখেন যে সেনাবাহিনীর মতন একটা বাহিনীতে তারা একটা কিলার গ্রুপ তৈরি করেছিল, সেখানে আয়নাঘর তৈরি করেছিল, যে আয়নাঘরের কথা ভাবলেও গা শিউরে ওঠে। আমরা দেখেছি যে আমাদের নেতা ইলিয়াস আলী, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, তাকে গুম করা হয়েছে, এখনো পর্যন্ত তার কোনো হদিস কিন্তু আমরা পাইনি। এবং বর্তমানে যারা চালাচ্ছেন সরকার, তাদের কাছে আমরা বৃহত্তর, আমি সিলেটের মেয়ে এবং আমি সাবেক সংসদ সদস্য বিএনপির, সেই হিসাবে আমি দাবি জানাবো যে আমাদের নেতা ইলিয়াস আলী কোথায় আছেন। যারা সরকার চালাচ্ছেন তারা এটা সুষ্ঠু তদন্ত করবেন এবং তাকে বের করে আনার চেষ্টা করবেন, তাদেরকে আমাদের কাছে ফেরত দিবেন। আমরা সেই দাবি জানাবো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। নিশ্চয়ই সেই অধিকার সেই পরিবারের রয়েছে, আসলে তিনি কোথায় আছেন সেটি, তিনি কোথায় আছেন, অনেকে বের হয়ে এসেছেন, আমরা দেখেছি আজমি ফিরে এসেছেন, আরমান ফিরে এসেছেন, কিন্তু আমরা আমাদের নেতা ইলিয়াস আলীকে এখনো পর্যন্ত পাইনি। আমরা আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব ইন্ডিয়া থেকে ফেরত এসেছেন, আমরা সব অনেকেই একে একে ফিরে আসছেন সেই আয়নাঘর থেকে। কিন্তু আমার কাছে এটা অবাক লাগে, যেই দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা অনেক রেসপেক্ট করি, অনেক সম্মান করি, তারা আমাদের স্বাধীনতা যুদ্ধে তাদের অনেক অবদান আছে, সেই সেনাবাহিনীতে একটি মানে মৃত্যুর কারখানা কারা তৈরি করেছিল, এই আয়নাঘর কারা তৈরি করেছিল, এই আয়নাঘরের মধ্য দিয়ে নাগরিকদের অধিকার কারা খর্ব করেছিল, মানুষকে জ্যান্ত কবর দিয়েছে তারা আয়নাঘরের মধ্য দিয়ে। তো এইগুলো উদ্ঘাটন হওয়া দরকার এবং অবশ্যই সংস্কার দরকার, এবং বাংলাদেশ যেন আমাদের সকলের বসবাসযোগ্য হয়, বাংলাদেশ যেন অবাধ লুণ্ঠনের দেশ না হয়, বাংলাদেশ যেন সত্যিকার অর্থে একটি সবুজ শ্যামল সোনার বাংলাদেশ হয়, সেটাই আমরা চাই, সেটাই প্রত্যাশা করছেন। সেটা আমরা সবাই মিলে তৈরি করব। এখান থেকে আমরা দুর্নীতিকে মানে বিদায় জানাবো এবং আমরা সকলের বসবাসযোগ্য দেশ তৈরি করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ শাম্মী আক্তার। আরো আলোচনা শুনবো অ্যাডভোকেট এহসানুল হক সমাজি ভাই যে প্রশ্নটি রেখে যাওয়া, যে পার্শ্ববর্তী দেশ ভারতের কোনো গণমাধ্যমে আমাদের দেশের বাস্তবে যে পরিস্থিতি নিয়ে যে সংবাদ পরিবেশন করেছে বা কোনো নেতার যে বক্তব্য, সেখানেও কিন্তু মনে হচ্ছে যে একটা ভিন্ন অন্যরকম একটা সুর। ধন্যবাদ। প্রথমত আমি বলেছি যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডগুলো গ্রহণযোগ্যতা সমাদৃত হয়েছে। এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে শুরু করে বেশ কয়েকটি রাষ্ট্র, অনেকগুলো রাষ্ট্র তারা স্বীকৃতি দিয়েছে এবং বলেছেন যে তাদের সহযোগিতা তারা অব্যাহত রাখবে। এবং মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু বাংলাদেশে অবস্থানরত কূটনীতিকদের সাথে তিনি একটি ইতিমধ্যে বিনিময় করেছেন। তো যেখানে আলোচনা সেখানে সমালোচনা, যারা সমালোচক তাদের কাজ হচ্ছে সমালোচনা করা। এখন এই সমালোচনাটি
বাস্তবতার সাথে মিল আছে কিনা সেটাই হচ্ছে মুখ্য বিষয়। আমাদের জনগণের চাওয়া পাওয়া কি? আমাদের জনগণের চাওয়া পাওয়াটা হচ্ছে যে আমরা সুখে শান্তিতে আমরা থাকতে চাই। আমরা সেই গতানুগতিক অতীতের রাজনৈতিক যে সমস্ত অপকর্মগুলো, এটা আমি শুধু আওয়ামী সরকারে বলছি না, আমি রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং, অর্থাৎ যতগুলো রাজনৈতিক সরকার এসেছেন প্রত্যেকটা রাজনৈতিক সরকারের কর্মকাণ্ডগুলোর মধ্যে কম বেশি ভুল ত্রুটি ছিল, সেটার মাসুল তারা দিয়েছেন। জি, বিগত সরকারের আমলে এই জুডিশিয়ারির আমি বলেছি যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আমরা যেটা বুঝি, সেই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারিটা ছিল না। এই না থাকার কারণে অনেক মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে অতীতের সেই কর্মকাণ্ডগুলোর যদি আবারও পুনরাবৃত্তি ঘটে এই সরকারের আমলে, তাহলে কিন্তু কোনো তফাৎ থাকবে না। এটা বলার উদ্দেশ্য হলো ঢালাওভাবে আপনি সে যেই দলই করুক না কেন, বাংলাদেশ আওয়ামী লীগ করুন, জামাতে ইসলামী করুন, বিএনপি করুন, জাতীয় পার্টি করুন, অথবা অন্য যে কোনো দল হোক না কেন, ঢালাওভাবে সবাইকে আপনি কখনো বলতে পারেন না যে তিনি দুর্নীতি পরায়ণ ব্যক্তি, দুর্নীতিগ্রস্ত, যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা। জি, দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টি আমি এই মুহূর্তে হাইলাইট করতে চাই, যেই মামলাগুলো এখন চলমান হয়েছে, অর্থাৎ যে মামলাগুলো ইতিমধ্যে রুজু হয়েছে, আমাদের মনে রাখতে হবে যে কোনো নিরপরাধ নির্দোষ ব্যক্তি যেন কোনো মামলার সাথে সম্পৃক্ত না হয়। কারণ ব্যক্তিগত কোনো ক্ষোভ, ব্যক্তিগত কোনো রেষারেষি কিংবা রাজনৈতিক কোনো সুবিধা অর্জনের জন্য কোনো ইনোসেন্ট লোককে যেন কোনো মামলায় আসামি হিসাবে অন্তর্ভুক্ত কোনোভাবে যাতে হয়রানি না হয় সেটিও দেখা, সেটা আমাদের দেখার আমাদের একটা মৌলিক দায়িত্ব রয়েছে। সুতরাং আমি মনে করি, বিশ্বাস করি যে যদি স্বচ্ছতার সাথে, বিশেষ করে দুর্নীতি দমন যে কমিশন যদি একটা স্বচ্ছতার সাথে পুনর্গঠন করা হয় এবং সেখানে যদি ভালো আছে, অনেক যোগ্যতা সম্পন্ন লোক দুর্নীতি দমন কমিশনে আছেন, শুধু তাদেরকে প্রমোট করতে হবে, প্রমোট করা এবং তাদেরকে নির্ভয় করা যে আপনারা অ্যাজ পার ল প্রসিড করবেন। আমাদের যারা অনারেবল জাজেস আছেন, যারা লার্নেড জাজেস আছেন, যারা প্রসিকিউশন টিমে আছেন বা হবেন, তাদেরকে বলতে হবে ইউ শুড প্রসিড ইন ইউর ওন ওয়ে অ্যাজ পার দ্য প্রভিশনস অফ ল। অর্থাৎ আইনে যা আছে, আইনের বিধান অনুসরণ করে আপনি প্রসিড করবেন, আপনার কার্যক্রমগুলো সম্পাদন করবেন। মৌলিক দায়িত্ব হবে, মৌলিক নীতি হবে যে উই হ্যাভ নো পার্সোনাল ফ্রেন্ডশিপ অর এনিমিটি উইথ এনিওয়ান। এই মৌলিক ইয়েটা যদি থাকে, স্লোগানটা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার কোনো সুযোগ নাই। মানুষ ন্যায় বিচার পাবে এবং সেই ন্যায় বিচার পেলে তখন অন্তর্বর্তী সরকারের এই বিচার বিভাগের যে পরিপূর্ণ স্বাধীনতা, সেই স্বাধীনতার সুফল দ্বারে দ্বারে পৌঁছে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট এহসানুল হক সমাজজীবীর আলোচনা শুনবো। অধ্যাপক কামরুল হাসান স্যার, যে প্রশ্নটি আলোচনা শুনতে শুনতে আমার মনে হলো যে ভুল থেকে শিক্ষা আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতা, ইতিহাস কি বলে? ভুল থেকে শিক্ষা না নেওয়ার শিক্ষাটাই আমরা বেশি নিয়েছি। দেখুন, আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের বিজয় বলতে কি বোঝায় এই উপলব্ধি অনেকের মধ্যে নেই। মনে রাখতে হবে যে বিজয়ের আনন্দ সবচেয়েতে বেশি অর্থময় হয়ে ওঠে যদি বিজিতরা সকলেই কিন্তু অপরাধী নয়, তারা ছাড়া বাকিরা নিরাপদ থাকে। কারণ আপনি যে অপরাধী সে আসলে কোনো পক্ষ নয়, সেটা আরেকটি পক্ষ, সেটা যে কোনো পক্ষেই থাকতে পারে। দুটো পক্ষের মধ্যে যদি কোনো একটা আদর্শ নিয়ে হোক, কোনো একটা পলিসি নিয়ে হোক দ্বন্দ্ব হয় এবং সেটা যদি সংঘাতের রূপ নেয়, সেখানে কিন্তু ইমানসিপেটরি ভায়োলেন্স, যেটা মুক্তিকামী যেই সহিংসতা, সেটা কিন্তু ইতিবাচক। কেউ কেউ অনেক ভুল করছেন যে এটা তারা খারাপ, আমরা কেন খারাপ হব, এই জায়গাটা একটু ভিন্নভাবে বুঝতে হবে। এই যে অভ্যুত্থান, একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বস্তা ভরে টাকা কেন যাবে, যেখানে অনেকগুলো গণমাধ্যম আছে, শুধুমাত্র এই চাপে থেকে এটা সংস্কার হয়নি এবং এই ফ্যাসিবাদীর অধীনে থাকার কারণে একটা মনে হচ্ছে নতুন উদাহরণ যে বস্তা ভরে তো চাল ডাল যায়, কিন্তু সেখানে টাকা যেত। এত টাকা মানুষের কি প্রয়োজন বলুন? অথচ আপনি দেখুন, মিডিয়াগুলোতেই দেখুন, আমরা তো অনেকেই আমাদের বহন করে,
আমরা তো এই কষ্টটা দেখি। কোথায়? এই বস্তার টাকা তো এরা কেউ পায়নি। তাহলে শুধুমাত্র মিডিয়া কর্মীদের কথাই আমি বলি না কেন, আপনি অবশ্যই আমাদের এখানে সংস্কার প্রয়োজন। মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার একটা ইস্যু আছে। মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে তো শত শত প্রাণ দিল বিএনপি এবং 63টি দল, 100-এর উপরে। এবং এই আন্দোলনেও বিএনপি জামাত প্রায় 200-র মতো প্রাণ দিয়েছে, আমি যে হিসাব দেখেছি 197। এবং শিক্ষার্থীদের তো কথাই নেই, কতজন আছে আমরা এখনও জানি না, যেহেতু 42 লাশ অনেক দাফন করা হয়েছে, আলামত নষ্ট হয়েছে, অনেক তদন্ত হয়নি। ফলে সঠিক বিচার হবে কি না সেটাও জানি না। সেই জন্য আমি যেটা বলি যে ভুল থেকে শিক্ষা নেওয়া হচ্ছে এটা, যে কেউ যদি রাজনীতিকে বাদ দিয়ে শুধু ক্ষমতা নির্ভর হয় এবং দমন পীড়ন করে এই পতিত সরকার, স্বৈরাচারী সরকারের মতো, তাদের আসলে ক্ষমতা হারালে আর কিছু বাকি থাকে না, তারা দেশেও থাকতে পারে না, পলায়ন করে। আপনি চিন্তা করুন, বিশ্ববিদ্যালয়ের আপনি শিক্ষক, আপনি দেখেন সবার সাথে কেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসকদেরও পালিয়ে যেতে হয়, এটা এরকম কখনো দেখিনি। এতগুলো কমিশনার এরা কোথায় গেল? যারা জ্ঞান দেয়, বিশ্ববিদ্যালয় তো জ্ঞান দিয়ে চলবে, জ্ঞান দিয়ে চলবে। আপনাদের সংকটটা কোথায়? আপনাদের সংজ্ঞাটা কোথায়? আমাদের বাচ্চাদের সাথে আপনাদের এই দূরত্ব কেন তৈরি হলো? এটা কিন্তু খুঁজতে হবে, এটা খুঁজতে হবে। সেই জন্য শিক্ষা প্রয়োজন। জি কামরুল স্যার, আমরা আপনার কাছেই ফিরবো। একটা প্রশ্ন আমি রেখে যাই, যেটি শাম্মী আক্তার বলছিলেন তার আলোচনায়, যে আসলে নৈরাজ্য, লুটপাট, চাঁদাবাজি, যে এখন যে প্রতিনিয়ত গণমাধ্যমে আমরা চিত্রগুলো দেখছি, সেই জায়গাগুলো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের যে নির্বাচনী অঙ্গীকারে কিন্তু এই কথাগুলোই ছিল যে কোনো চাঁদাবাজি হবে না, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্সের, এই কথাগুলো কিন্তু তারা বলেছে। কিন্তু এখন যে চিত্রগুলো আমরা পাচ্ছি, কিংবা তারা ক্ষমতা থাকাকালীন সময়ও যে চিত্রগুলো নানাভাবে গণমাধ্যমে এসেছে, আপনারা আলোচনা করেছেন, সেই জায়গাগুলোকে এড়িয়ে গিয়ে বা অবজ্ঞা করেই তাদের এই অধপতনের মতো যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এই জায়গাটিতে একটু আলোচনা আপনার কাছ থেকে শুনবো, তবে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা টেবিল টক অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত নিটোল টাটা টেবিল টক অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতি আলোচনা শুনছিলাম অধ্যাপক কামরুল হাসান স্যারের যে প্রশ্নটি রেখে যাওয়া, যে আসলে বিগত সরকারই তো জিরো টলারেন্সের ক্ষেত্রে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছে, তারা বারবার বলছে, কিন্তু এখন যে চিত্রগুলো আমরা গণমাধ্যমে দেখছি, সেটি হলো সে কোন ধরনের জিরো টলারেন্স? দেখুন, এর আগে যেটা হয়েছে, এই কর্তৃত্ববাদী সরকার বা স্বৈরাচারী সরকারদের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, ডিকটেটরস ডিলেমা বলে একটা কথা আছে। ওরা মাঝে মধ্যে আই ওয়াশ করার জন্য কিছু কাজ করে। যেমন গ্রামে একজন সমাজপতি, তার সাথে যে থাকে, সে ধর্ষণের মতো অন্যায় করলে তাকে কান ধরে উদ্বোস করিয়ে জনগণকে ম্যানেজ করে, যেখানে মৃত্যুদণ্ড শাস্তি হওয়া উচিত সেখানে কিন্তু একটা আই ওয়াশ করে দিল। বিগত সরকারের এইরকম একটা বিচার না করে মীমাংসা করা। আপনি দেখুন, শুধু দুইটা নাম বলি, আমরা ইতে খেয়াল করেছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ সাহেব, তিনি কি করেছেন, তিনি কিছু ব্যবসায়ীর সাথে যোগাযোগ রেখেছেন, আমরা নাম বলতে পারি, এস আলম সাহেব বলুন, আর ঋণ খেলাপির যেই কারিগর সালমান এফ রহমান সাহেব। দেখুন, ওনারা এই সুবিধাটা পেত না যদি এর আগে ডিপটি গভর্নর, সম্ভবত আমি যদি সঠিক নাম বলি সুর চৌধুরী, তারপর হচ্ছে শাহ আলম সম্ভবত এক্সিকিউটিভ ডাইরেক্টর, এই ঝামেলাগুলো কি আগে ছিল না? আমরা জানি না তারা কি করেছে, তারা চাকরিও হারিয়েছে। তাহলে বিচারটা সঠিকভাবে যদি করার ইচ্ছা থাকতো এবং বিচার যদি উদ্দেশ্য সৎ হতো, আব্দুর রউফ কী করে জন্ম হয়? উনি কি না করেছে? 41,000 কোটি টাকা উনি প্রিন্ট করেছে, এবং ওই দলের মানে সরকার প্রধানের নির্দেশে। তাহলে আপনি বলুন, কেউ যদি এইভাবে বস্তায় টাকা নেয়, স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর 41,000 কোটি টাকা মূল্যস্ফীতি হবে না কেন? প্রিন্ট করে ফেলে এই দুর্নীতির কারণে। এবং এই সুর চৌধুরী কিংবা শাহ আলমদের পর আব্দুর রউফের মতো লোক, যে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক সব একসঙ্গে কন্ট্রোল করে, তাহলে এই দেশে এই পরিণতি তো হবেই। এবং তারা যা বলেছে তার উল্টো কাজটা করেছে, এবং কন্টিনিউয়াসলি করেছে, কোনো পতনহীনভাবে এই কাজটি করেছে। সেই জন্য আমি মনে করি যে এইবার শিখতে হবে, এই জন্য যে মনে রাখতে হবে, এই 24-এর মুক্তিযোদ্ধা যারা, তারা কিন্তু মুক্তিযুদ্ধ করে শুধু ক্লাসে ফিরে গেছে, কিন্তু দৃষ্টিটা কিন্তু নিয়ে যায়নি। এর কারণ হচ্ছে যে লাশগুলোকে আপনি দাফন করেছেন, তাদের চোখ এখনো খোলা, এবং তাদের কষ্টটা দাফন করা হয়নি। ফলে সেটা অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন জায়গায় পুলিশে আমরা দেখেছি অনেক অস্থিরতা, যারা পাননি তারা অস্থির হয়ে গেছেন, এরকম অনেক জায়গায় দেখছি। আমাদের একটি গুণগত পরিবর্তন করার জন্যে
আমাদের সন্তানদের যে রক্তে রঞ্জিত না, কিন্তু যারা এটা বিগত খেয়াল সময় করতে হবে। বঞ্চিত হয়েছে, তার ন্যায্যতা ছিল বা বঞ্চিত হয়েছে, জি। তাকেও সেই তার প্রাপ্যতা দিতে হবে। এই ক্ষেত্রে যে কাজটা করা উচিত, দেখুন আপনি মানে গুম খুন এইসবের আমরা দেখেছি, সেখানে আমরা ধরে ফেলছি, অভিযোগ দিচ্ছি, রিমান্ডে নিচ্ছি। এই পুরনো ট্রেডিশন যেটা, ওখান থেকে একটু বের হয়ে আসতে হবে এবং প্রশাসনিক যে চাপটা, এই চাপটা যদি আপনি কমাতে চান, যে আগে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি দক্ষ নাও হতে পারেন, তিনি সৎ নাও হতে পারেন, তাহলে না, কিন্তু তাদের অধিকাংশরই অভিযোগ অথবা বক্তব্য হলো যে রাজনৈতিক কারণে তিনি বা তারা বঞ্চিত হয়েছেন। একদম ঠিক আছে, তারা পুনর্বহাল হবেন, কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমি যে কথাটা বলেছি, সংস্কারের প্রয়োজন, দক্ষতা, সততা এবং ন্যায্যতা, এই তিনটি বিষয়ে কোনো কম্প্রোমাইজ, এই তিনটি সমন্বয় করে সেটি করতে হবে। এইটা সমন্বয়ের বাইরে যদি যাওয়া হয় তাহলে রক্তের সাথে আসলে প্রতারণা করা হবে। কারণ আমি পরিবর্তন আমাদের আনতেই হবে, না হলে আমরা এমন একটি জায়গায় যাব যে আর কোনো আশা থাকবে না। কামরুল হাসান, অধ্যাপক কামরুল হাসান স্যার, আরও আলোচনা শুনবো, এখানেই শেষ নয়। শাম্মী আক্তার আপা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? শাম্মী আক্তার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, তিনি সংযুক্ত হলে আমরা আরও তার কাছ থেকে শুনবো। অ্যাডভোকেট এহসানুল হক সমাজীবে আসতে চাই। এই একই বিষয় যে আসলে দুর্নীতি, সেটি যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার অতীতে, তারাও সেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছে, নানা ধরনের বক্তৃতা দিয়েছে। কিন্তু এখন যে চিত্র, এবং এই চিত্রের কে প্রতিরোধ করতে হলে, এটাকে নিয়ন্ত্রণ করতে হলে, দুর্নীতি মুক্ত করতে হলে নাগরিক দায়িত্বের জায়গাটিতে অনেকেই বলে থাকেন যে নাগরিকদের পক্ষ থেকে সোচ্চার হওয়ার যে অবস্থান বা পরিস্থিতি বা সেই মানসিকতার জায়গা, এই বিষয়ে শুনতে চাই। জি, ধন্যবাদ। প্রথমত, আমরা দুর্নীতি শব্দটির সাথে খুব বেশি পরিচিত। আমরা প্রায় বলি দুর্নীতি, দুর্নীতিপরায়ণ, দুর্নীতিগ্রস্ত। দুর্নীতির সংজ্ঞা যদি আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখতে পাই যে এই আইনের যে তফসিলভুক্ত যে অপরাধগুলো রয়েছে, সে অপরাধগুলো হচ্ছে দুর্নীতি, অর্থাৎ এগুলি হচ্ছে করাপশনের সাথে রিলেটেড। একজন মানুষ যিনি ভুক্তভোগী বা অ্যাগ্রিভড হয়েছেন বা সংক্ষুব্ধ হয়েছেন, তিনি যদি থানায় গিয়ে বা আদালতে গিয়ে তিনি প্রতিকার চাইতে গিয়ে যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত হন, যে কোনো চাপে, যে কোনো মহলের চাপে বা অন্য কোনো কারণে, সেই ক্ষেত্রে কিন্তু তিনি তখন আর মামলা করতে আসেন না। আমাদেরকে যে বিষয় নিশ্চিত হতে হবে সেটি হলো যে একজন ব্যক্তি যখন থানায় যাবেন, তিনি যেন থানায় গিয়ে অন্ততপক্ষে একজন পুলিশ অফিসারের কাছ থেকে যেন তিনি আইনানুগ তার যে দায়িত্ব কর্তব্য সেটা যেন তিনি পান, একইভাবে আদালত থেকেও তিনি যেন সেটাকে পান। অর্থাৎ আপনি যখন সুনাগরিক হিসাবে দায়িত্ব আপনি তখনই ক্লেম করতে পারেন যখন আপনার যে দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে। নাগরিক হিসাবে আপনার অনেকগুলো দায়িত্ব রয়েছে। এই দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্বটা হচ্ছে, কোথাও যদি আপনি কোনো অপরাধমূলক কোনো কার্য দেখেন, আপনার তাৎক্ষণিকভাবে আপনার দায়িত্ব হচ্ছে নিকটস্থ থানায় জানানো অথবা আদালতে জানানো। যদি আপনি থানায় বা আদালতে আপনি যদি সেখানে উপযুক্ত প্রতিকার পান, তবে সেই ক্ষেত্রে কিন্তু ন্যায় বিচারটা নিশ্চিত হবে। আমাদের যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটি হলো যে আমাদের জুডিশিয়ারি, আমি বলেছি যে যতক্ষণ পর্যন্ত জুডিশিয়ারিটা ইন্ডিপেন্ডেন্ট না হবে এবং অনারেবল বা লার্নেড জাজেস যারা রয়েছেন, যারা বিচারক হিসাবে রয়েছেন, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ডিসক্রিশন অ্যাপ্লাই করার ক্ষমতা দিয়ে দিতে হবে এবং সেটা ইন অ্যাকর্ডেন্স উইথ ল, যাতে করে, যেমন আপনাকে একটা উদাহরণ দেই, আমরা অতীতে দেখেছি যে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রেও অনেক আদালত জামিন দেন নাই, which amounts to wrongful confinement. জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে the court should not apply its discretionary power. The court is bound by law to grant bail to an accused in respect of a bailable offense. এখন সেই ক্ষেত্রে একজন বিচারক যখন এই বঞ্চিত হয়ে গেল, যখন দিলেন না জামিন, তখন অ্যাপেলেট কোর্টে বা অ্যাপেক্স কোর্টে যখন আমরা অনেকে গিয়েছেন, তখন সেখানেও কিন্তু কোনো প্রতিকার পান নাই। কাজে আমরা চাই যে অতীতের
তার মানে যিনি বঞ্চিত হলেন অথবা ন্যায় বিচার পেলেন না, তিনি আদালতের প্রতি তো ভীতশ্রদ্ধ হয়ে পড়লেন। রাইট, অর্থাৎ আদালতের প্রতি একটা মানুষের রিসপেক্ট থাকতে হবে, লার্নেড কোর্টের প্রতি রিসপেক্ট থাকতে হবে, লার্নেড লয়ারের প্রতি রিসপেক্ট থাকতে হবে। আরেকটি বিষয় অত্যন্ত রেলিভেন্ট, যারা ডিফেন্স, যারা অ্যাকিউজড, এখন যে মামলাগুলো হচ্ছে, ওনারা যেন প্রপার ডিফেন্স করতে পারেন সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ অতীতে আমরা দেখেছি অনেকে প্রপার ডিফেন্স করতে পারেন না বিভিন্ন রাজনৈতিক কারণে, সেটার যেন পুনরাবৃত্তি না হয়। একজন অ্যাকিউজড বর্তমান সময়ে যারা অভিযুক্ত রয়েছেন তারা যেন প্রপারলি ডিফেন্ডেড হন তাদের লার্নেড লয়ারের মাধ্যমে, সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। আবার পাশাপাশি প্রসিকিউশনও যেন একটা সুন্দরভাবে মামলাটা পরিচালনা করতে পারেন সেই দিকটাও সেগুলো নিশ্চিত করতে হবে, ন্যায় বিচারের স্বার্থে এবং সুশাসনের স্বার্থে এবং ন্যায় বিচার নিশ্চিত করা। জি, এহসানুল হক সমাজী ভাই, অসংখ্য ধন্যবাদ। শাম্মী আক্তার, এ পর্যায়ে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, যে আলোচনাটি শুনতে চাই আপনার কাছ থেকে, তার প্রেক্ষাপটে যে প্রশ্ন, যে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থী অর্থাৎ ছাত্র জনতা যে ভুলগুলো একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যাকে বলে, এবং সেই প্রেক্ষাপট ধরে রাজনৈতিক দলগুলোর যে কর্মকাণ্ড, তাদের নীতি নৈতিকতার ক্ষেত্রেও যে সংস্কার বা রূপান্তর প্রয়োজন, আমি এই শব্দটাই ব্যবহার করছি, সেই রূপান্তরের জায়গাগুলো, এই যে ঘটনা, এই যেটি আমাদের অধ্যাপক কামরুল হাসান স্যার বলছিলেন যে এই 24-এর এই ঘটনা, সেটা রাজনৈতিক দলগুলোকে কতটা, দলগুলোর মধ্যে কার্যক্রমের ক্ষেত্রে কতটা রূপান্তর ঘটাবে, তাদেরকে কতটা প্রভাবিত করবে? দেখুন, এখানে রূপান্তরের যে কথাটা আপনি বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে রূপান্তর তো ইতিমধ্যেই আপনি দেখেছেন যে ঘটেছে। তো কারণ রাজনৈতিক দলগুলো তো, ছাত্ররা তো সবচেয়ে নিরপেক্ষ ছাত্র ওইখানে ছিল তা তো না, রাজনৈতিক দলগুলোর ছাত্ররাও তো সেখানে আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাই না? তারপরে আপনি দেখেন এই সরকার পতনের পরে যে ছাত্ররা ট্রাফিকের কাজ করেছে, সেখানে আমাদের ছাত্র দলের ছেলেরা কাজ করেছে। আপনি দেখেন রাস্তা পরিষ্কার করছে, সেখানে ছাত্র দলের ছেলেরা কাজ করেছে, যুব দলের ছেলেরা কাজ করেছে, বিএনপির লোকজন ইনভলভ হয়েছে। তো রাজনৈতিক দলের মধ্যে যে রূপান্তরের বিষয়টি আপনি বলছেন, একটা সময় তো এই প্রক্রিয়াটা ছিল না, তাই না? তো সাধারণ ছাত্ররা যেভাবে এগিয়ে এসছে, সেখানে আমাদের রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ সেখানে কিন্তু এগিয়ে গেছে, তাই না? তারা কাজ করেছে। আমি যেটা বলতে চাই যে শুধুমাত্র রাজনৈতিক দলের রূপান্তর হলেই তো হবে না, এখানে গণমাধ্যমেরও সংস্কার প্রয়োজন। কারণ গণমাধ্যমকে যেইভাবে ডিকটেশন দেওয়া হয়েছে সেইভাবেই কিন্তু সংবাদগুলো প্রচার করা হয়েছে। আপনি সেটা ইলেকট্রনিক মিডিয়া বলেন বা প্রিন্ট মিডিয়া বলেন, সব জায়গায় কিন্তু সংস্কার জরুরি। কারণ সরকার তো সব জায়গায় সংবাদগুলোকে কুক্ষিগত করে রেখেছিল, তাদের প্রয়োজনীয় সংবাদগুলো তাদের ইচ্ছে মতন সেগুলো প্রকাশ করিয়েছে। সংবাদ মাধ্যম যাতে তাদের স্বাধীনতা পরিপূর্ণ উপভোগ করতে পারে এবং সত্যিকারের সংবাদগুলো যাতে জনসাধারণের সামনে তুলে আনতে পারে, সেই জায়গাটা তো আমাদেরকে সংস্কার করতে হবে। আপনারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন, আপনি যেভাবে চাইছেন সেইভাবে যেন কাজ করতে পারেন, সরকার যেন আপনাকে মানে কণ্ঠ চেপে না ধরে, আমরা সেই জায়গাটাতেও সংস্কার চাই, সেই জায়গাটায় সংস্কার হোক। রাজনৈতিক দলের রূপান্তর তো ঘটছেই। একেবারে শেষ মন্তব্য শুনবো শাম্মী আক্তার, আমরা একেবারে শেষের দিকে, শেষে কি বলবেন? তবে শেষে আমি এইটাই বলবো যে গত 3টি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বিগত 17 বছর ধরে লড়াই সংগ্রাম করছে। এই সরকারের কাছে আমার বক্তব্য যে যত দ্রুত সম্ভব সংস্কার সাধন করে একটি সাধারণ নির্বাচনের ব্যবস্থা করেন, যেখানে বাংলাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের পছন্দের সরকারকে নির্বাচন করবে। অসংখ্য ধন্যবাদ শাম্মী আক্তার, অসংখ্য ধন্যবাদ এহসানুল হক সমাজী। একেবারে শেষের দিকে আমরা 2-1 লাইনে যদি শেষ মন্তব্য কিছু যোগ করেন। আমি আজকের অনুষ্ঠানের যিনি সঞ্চালক তাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখানে পার্টিসিপেট করছেন অনলাইনে বা এখানে বসে তাদেরকেও ধন্যবাদ জানাই, আপনারা যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি শুধু একটাই বক্তব্য বলবো শেষের দিকে, সেটা হচ্ছে যে এই সংস্কারমূলক কার্য করার জন্য অন্তর্বর্তী সরকার তাকে যৌক্তিক সময় দিতে হবে, অর্থাৎ সময় বেঁধে দেয়া যাবে না। এই যৌক্তিক সময়ের মধ্যে যতটুকু সম্ভব, বিশেষ করে জুডিশিয়ারির এবং অন্যান্য রেলিভেন্ট যে সমস্ত সেক্টরগুলো রয়েছে সেগুলোকে সংস্কারমূলক ওনারা কাজ করবেন
এবং সেই ক্ষেত্রে আমাদের সকলের দায়িত্ব হচ্ছে সর্বাত্মকভাবে সরকারের সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষকে আন্তরিকভাবে সহায়তা করা। জি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আগামী নির্বাচন যখনই হবে সেখানে সেই নির্বাচনে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল যারা রেজিস্টার্ড রয়েছেন তারা যেন নির্বাচনে পার্টিসিপেট করতে পারেন এবং নির্ভীকভাবে তারা যেন পার্টিসিপেট করতে পারেন সেরকম সেই পরিবেশ নিশ্চিত করা। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক কামরুল হাসান স্যার। ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের যে উপর যে আস্থাটা আছে সেটা রক্ষা করতে হবে এবং সেটা রক্ষা করার ক্ষেত্রে আমাদের নতুন প্রধান বিচারপতি মহোদয় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, জুডিশিয়াল ওভারসাইট বডি যেটা, অর্থাৎ বিচারকদের নৈতিক মান উন্নয়নের যে চেষ্টা সেটা করতে হবে এবং সরকারকে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে যে মনে রাখতে হবে এটা হচ্ছে জাতিসংঘের সেই রিপোর্ট অনুযায়ী 650 ছাত্র জনতার যে মানে হত্যার দায় এটা কিন্তু আছে। ফলে আস্থা অর্জনের প্রথম ধাপ হচ্ছে এটা যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অবশ্যই আমাদের অর্থনৈতিক দুরবস্থা যেটা ওটাকে আসলে মোকাবেলা করা, কিন্তু এই জায়গাটায় আস্থার সাথে জড়িত হচ্ছে যারা অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা। এবং সেক্ষেত্রে যেটা আমি বলেছি যে আমাদের অভ্যন্তরীণ যে ব্যবস্থা আছে সেখানে নৈতিক উন্নয়ন যেমন দরকার, আপাতত আস্থা অর্জনের জন্য আমরা আন্তর্জাতিক আদালতের যে আশ্রয় নেওয়া সেটা আমরা তদন্ত এবং বিচারের ক্ষেত্রে যদি এটা নেই এবং অন্যায়ভাবে কাউকে শুধু প্রতিহিংসামূলকভাবে যদি শাস্তি দেয় এবং পুরনো জিনিসের চর্চা করি তাহলে আস্থা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জায়গাটা অ্যাড্রেস করা যদি সম্ভব স্বচ্ছতার ভিত্তিতে হলে অতি দ্রুত, অর্থাৎ তারা যেভাবে চিন্তা করছেন ঠিক সেই সময়ের মধ্যেই জনগণের সরকার নিশ্চিত করবার জন্য একটা ব্যবস্থায় যেতে পারবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক কামরুল হাসান, অ্যাডভোকেট এহসানুল হক সমাজি এবং শাম্মী আক্তার, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো নিটোল টাটা টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।